পর্ব 553। চিত্রার উচিত শিক্ষা। কি? চিত্রার কথা শুনে আদ্রিতা এতই হতবাক হয়ে গেল যে কি করবে বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে রইল নীলের দিকে। তার হাসি খুশি মুখখানা মুহূর্তের মধ্যে কেমন যেন মলিন হয়ে গেল। মা যা কিছু বলছে সেসব কি সত্যি? আমার কথা শোনো আদ্রিতা, আমি সবটা বুঝিয়ে বলছি। আশঙ্কায় কেঁপে উঠল নীলের বুক। সে ভেবেছিল এতদিন তাদের থেকে দূরে থাকার পর হয়তো চিত্রা কথাটা ভুলে যাবে, কিন্তু না, সুযোগ বুঝে ঠিক জায়গায় ঘা দিয়েছে চিত্রা। তবে নীল এটা আশা করেনি যে আদ্রিতার জ্ঞান ফেরা মাত্রই চিত্রা তার কানে কথাগুলো তুলে দেবে। কথা বলার জন্য তো আরো অনেক সময় পড়ে আছে। এতে বুঝিয়ে বলার কি আছে? তুমি তো আর বাচ্চা নয়, তাই না? তুমি যখন আদ্রিতার চোখের আড়ালে অন্য মেয়ে ছেলের সাথে সম্পর্ক তৈরি করছিলে তখন সেটা স্বীকার করতে অসুবিধাটা কোথায়? কথাটা বলে নিজের হাত দুটোকে বুকের কাছে জড়ো করে দাঁড়িয়ে রইল চিত্রা। হঠাৎ অসহায় ভঙ্গিতে সে বলে উঠল, আমার মেয়ের ভুলটা কোথায় বলতে পারো? আমরা তো তোমাকে ঘর জামাই হিসেবে বাড়িতে রেখে খাইয়ে দাইয়ে তোমার সব প্রয়োজন পূরণ করেছি। আমার মেয়ের মধ্যে এমন কি খামতি রয়েছে যে তুমি ওকে এভাবে ঠকালে? কেন ঠকালে আমার মেয়েকে? সত্যি কথা বলতে চিত্রার মন মানসিকতা প্রচন্ড সংকীর্ণ। যোগেশবাবু তার সাথে অনেক কিছু নিয়ে কথা বললেও একবারও তিনি সরাসরি নীলের নাম উচ্চারণ করেননি। নীলের দোষী প্রমাণিত হওয়া এখনো বাকি আছে, কিন্তু তাতে চিত্রার কি? এই মুহূর্তে চিত্রার বদলে অন্য কেউ থাকলে হয়তো এই ঘটনাটাকে এত বড় করে দেখত না। নীলের সাথে সে আলাদা করে কথা বলতো, হয়তো বিষয়টা ভুলেও যেত। চোখের সামনে রায়চৌধুরী গ্রুপের মালিক দাঁড়িয়ে রয়েছে, যে রাতারাতি কলকাতার পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তার সঙ্গে এত ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা কি আদৌ সাজে? কিন্তু চিত্রা তো সেরকম নয়। তার মনে নীলের জায়গাটা জঞ্জালের সমান। একটা সম্পূর্ণ ভিখারি ছেলে যাকে সে যে কোনো সময় যা খুশি বলতে পারে আর অপমান করতে পারে। মনের ভেতর এই ধারণা নিয়ে বেঁচে থাকলেও বাস্তব তাকে একটা বড়সড় ধাক্কা দিয়েছিল। সেন পরিবার শেষ হয়ে যাওয়ার পর চিত্রা পুরোপুরি কাঙাল হয়ে গিয়েছিল। না কল্যাণী দেবীর তরফ থেকে সে সম্পত্তির কোনো ভাগ পেয়েছিল, আর না পেয়েছিল বাড়ির অংশ। ওদিকে নীলের অবস্থাও রাতারাতি ফিরে গিয়েছিল। সে যে শুধু বড় কোম্পানির মালিক হয়ে উঠেছিল তাই নয়, সেই সাথে কলকাতার বড় বড় ব্যক্তিত্বদের সাথে সম্পর্ক তৈরি হচ্ছিল তার। নীল আর চিত্রার সামাজিক অবস্থান সম্পূর্ণ বদলে গিয়েছিল, সেই সাথে বদলে গিয়েছিল ক্ষমতাও। রাতারাতি এইরকম পরিবর্তন মেনে নেওয়া কি চিত্রার পক্ষে সম্ভব? তাছাড়া সে তো নিজে খুব ভালো করে জানে যে নীলের সাথে সে ঠিক কি ব্যবহার করেছে। তাই সে ভেবেছিল নীলও বুঝি তার সঙ্গে সেই রকম ব্যবহারই করবে। একজন অপদার্থ মানুষের হাতে হঠাৎ করে টাকা আর ক্ষমতা চলে আসলে সম্পূর্ণ খেলা বদলে যাবে। না না, চিত্রা এ কিছুতেই হতে দিতে পারে না। নীলের হাতে এত টাকা দেখে মনে মনে হিংসে জ্বলে পুড়ে যাচ্ছিল সে। নীলের সব টাকা চিত্রা আত্মসাৎ করতে চাইছিল, আর নীলের টাকা হাতানোর জন্য এর চাইতে ভালো উপায়। ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকে আমাকে চেনেন, দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি /FB। এর স্পেলিং আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কি বা হতে পারে? আদ্রিতা, আমার কথাটা শোনো। আদ্রিতার চোখের দিকে তাকিয়ে বলে উঠল নীল। তার দুটো চোখ ইতিমধ্যেই লাল হয়ে উঠেছে, চোখে মুখে ফুটে উঠেছে হতাশা। নীলকে দেখে কেমন যেন বিধ্বস্ত বলে মনে হচ্ছিল। আদ্রিতাকে কিভাবে বোঝাবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না সে। আদ্রিতা, যেমনটা তুমি ভাবছো তেমন কিছুই নয়। এই ঘটনাটা অনেকটা লম্বা, আর সেটা তোমাকে বুঝিয়ে বলার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন। শালিনী যা কিছু করেছে আমাকে বাঁচানোর জন্য করেছে। আমাকে বাঁচানোর জন্য ও হাজরা বাড়ির সাথে একটা সমঝোতা করেছিল, আর একটা ওষুধের জন্য নিজের প্রাণ দিতে গিয়েছিল। আর নীল নিজের পুরো কথা শেষ করার আগেই আদ্রিতা তার মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, চুপ করো, একদম চুপ। তোমার আর শালিনীর মধ্যে কি আছে না আছে সে কথা আমি শুনতেও চাই না আর জানতেও চাই না। শুধু কিছুক্ষণের জন্য আমাকে একলা ছেড়ে দাও। নিজের কথা শেষ করে কোনো রকমে নিজেকে সামলে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল আদ্রিতা। নিজের মেয়ের এমন পরিবর্তন দেখে মুখে অবশেষে হাসি ফুটল চিত্রার। দেখলে তুমি নীল,
তোমার যত টাকাই হয়ে থাকুক না কেন, ভবিষ্যতে আদ্রিতার হাত ধরতে গেলে তোমাকে আমার কথা শুনতেই হবে। যেমনটা আমি বলবো, যদি ঠিক তেমনটা না করো তাহলে আমি তোমাদের ডিভোর্স করিয়ে দেব। ৮০-৯০-এর দশকে সিনেমার ভিলেনরা যেমন হতো, এই সময় ঠিক তেমনটাই শোনাচ্ছিল চিত্রাকে। আর হ্যাঁ, এই বাড়িতে তোমার নিজের জায়গাটা জেনে রাখা উচিত। আগের আর এখনকার মধ্যে কিন্তু বিশেষ কোনো তফাৎ নেই, তাই নিজেকে খুব বড় কিছু ভাবাটা বন্ধ করে দাও। এ বাড়ির জন্য আগেও তুমি পথের ভিখিরি ছিলে, আর এখনো সেটাই আছো। নিজের মুখে হাত চাপা দিয়ে প্রাণপণে হাসি চাপার চেষ্টা করছিল চিত্রা। এই মুহূর্তে তার মনে খুশির কোনো সীমা নেই। তার মতে নীলকে সে ভালোই জব্দ করতে পেরেছে, আর একবার নীল যদি তার আদেশ মানতে শুরু করে তাহলে কি আর তার টাকার অভাব হবে? তবে চিত্রা কি বলল না বলল তাতে খুব একটা কিছু যায় আসে না, কারণ নীলকে দেখে মনে হলো তার কানে কোনো কথাই যায়নি। শান্ত হয়ে সোফায় বসে মাথা নিচু করে কি একটা ভাবছিল সে। আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছ না? নীলের দিক থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় একটু অবাক হয়েছিল চিত্রা। অধৈর্য হয়ে সাথে সাথে সে এগিয়ে গেল। বেশ কড়া গলায় বলল, কাল সকালে সবার আগে তুমি ব্যাংকে যাবে আর সমস্ত টাকা তুলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। নিজের সমস্ত সম্পত্তি আমার অথবা আদ্রিতার নামে করে দেবে। ওসব ব্যবসাপত্র সামলানো তোমার কম্য নয়। এই বাড়িতে তোমার বেশি প্রয়োজন। কাল থেকে সবকিছু বদলে যাবে। কাপড় কাচা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত সব কাজ তোমার। আগে তোমাকে মাসে মাসে ২০,০০০ টাকা করে হাত খরচা দেওয়া হতো, এখনো তোমাকে সেই টাকাই দেওয়া হবে। তোমার বাকি খরচাও আমরাই দিয়ে দেব। কথাটা বোঝা গেল? কোমরে হাত রেখে নীলের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল চিত্রা। নিজের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে মশগুল হয়েছিল সে, কিন্তু নীলের তরফ থেকে এবারেও কোনো জবাব পাওয়া গেল না। দেখে মনে হলো সে এই পাগলের প্রলাপে বিন্দুমাত্র আগ্রহী নয়। সময় নষ্ট না করে সোফা থেকে উঠে বাড়ি থেকে বেরোনোর তোড়জোড় করতে লাগলো নীল। আরে এই, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার সাথে কথা বলছি। এইবার আর চিত্রা থেমে থাকলো না। দ্রুত পায়ে নীলের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধ ধরে এসে মারল একটা হ্যাঁচকা টান। তোমার এত বড় সাহস যে তুমি আমার কথা অগ্রাহ্য করছো? তুমি ভাবতেও পারছো না যে আমি তোমার কি অবস্থা। চিত্রা নিজের কথা শেষ করার আগেই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল নীল। তারপর গমগমে গলায় বলে উঠল, ব্যাস, অনেক হয়েছে। দ্বিতীয়বার আর আমার গায়ে হাত দেওয়ার ভুল করো না। নীলের চোখ ইতিমধ্যে টকটকে লাল হয়ে উঠেছে। চোখের ভাষায় ফুটে উঠেছে হত্যার অভিপ্রায়। তার এমন রুদ্রমূর্তি দেখে ভীষণ ভয় পেয়ে গেল চিত্রা। তার বুকের ধুকপুকানি গেল বেড়ে। টলমলো পায়ে কয়েক পা পিছিয়ে গেল সে। তুমি তুমি কি চাও? এটা এটা আমার বাড়ি। আমার সাথে বেশি ঝামেলা করতে এসো না। চিত্রা নীলকে ভয় পাওয়ানোর চেষ্টা করলেও তার গলার স্বর শুনে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে আসলে ভয়টা কে পেয়েছে। তুমি ঠিকই বলেছ মা, এটা তোমার বাড়ি। কিন্তু বোঝার বিষয় যেটা, সেটা হলো এই যে তুমি এতদিন ধরে বেঁচে রয়েছ তার একমাত্র কারণ হলো তুমি আদ্রিতার মা। না হলে সবার আগে আমি তোমাকে সরিয়ে ফেলতাম। ২-১ সেকেন্ড চুপ করে থাকার পর নীল আবার বলল, এর আগে তুমি আমার সাথে কি করেছো না করেছো আমি মনে রাখতে চাই না, কিন্তু এখন থেকে আমার আর আদ্রিতার ব্যাপারে নাক গলানোর চেষ্টা করবে না। তুমি ভালোভাবে থাকো, নিজের কাজ করো। আমিও তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না, কিন্তু এর পরেও যদি উল্টোপাল্টা কিছু করার চেষ্টা তুমি করো তাহলে কিন্তু আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলেই পাশে থাকা জুতোর তাকে একটা লাথি মেরে ঘর ছেড়ে বেরিয়ে গেল নীল। এতক্ষণে চিত্রার মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নীলের মনে চিত্রাকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আদ্রিতার কারণে সে চুপ করেছিল। বুঝেও এসব কিছু সহ্য করে যাচ্ছিল। অনেক কষ্টে তার আর আদ্রিতার সম্পর্কটা একটু ভালো হয়েছিল। আদ্রিতাকে ফিরে পাওয়ার জন্য অনেক কষ্টে সে পারিজাত ফুল জোগাড় করতে পেরেছিল। তার সেই পরিশ্রমের কথা চিত্রা বা আদ্রিতা কেউই জানে না। আদ্রিতাকে ফিরিয়ে আনার পর তারা দুজনেই সবে একটু ঘনিষ্ঠ হতে শুরু করেছিল, আর অমনি সব নষ্ট করে দিল চিত্রা। নিজের শাশুড়ি মায়ের এই ব্যবহার কোন জামাই সহ্য করতে পারে? কিন্তু সম্পর্কে চিত্রা নীলের শাশুড়ি, সেনবাড়ির শেষ জীবিত সদস্যও বটে, তাই তার বয়সের কথা মাথায় রেখে নীল সবসময় নিজেকে থামিয়ে রেখেছে। না হলে, যাই হোক, চিত্রাকে বেশ কড়া গলায় কথাগুলো শোনানোর পর আপাতত আদ্রিতার মান ভাঙার অপেক্ষা। হতে পারে কিছুক্ষণ পর নীল ফিরে আসলে আদ্রিতার মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন হয়তো তাকে সবকিছু বুঝিয়ে বলাটা সহজ হবে। মনের মধ্যে এ কথা সে কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে এগিয়ে চলেছিল নীল। শীতের সকালের রোদ্দুর গায়ে মেখে কলকাতার রাস্তার রং বেরঙের দৃশ্য উপভোগ করতে তার ভালোই লাগছিল, কিন্তু সেই সাথে বেশ কয়েকটা চিন্তাও ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। এত সমস্যা মাথায় নিয়ে আমি বেঁচে রয়েছি কেন? টাকার কোনো অভাব আমার নেই, আর করার মতো হাতেও বিশেষ কিছু নেই। সারা জীবনে আর কিছু না করলেও আগামী ৭ পুরুষ বসে খেতে পারবে। যদি আমি এই প্রোফাউন্ড রিয়েলম ছেড়ে অন্য কোথাও গিয়ে আদ্রিতার সাথে বাকি জীবনটা কাটাই,
তাহলেও কি আমাদের মধ্যে দূরত্ব কমবে না? মনে মনে নীল এ কথাই ভাবছিল। এমন সময় তার ফোন বেজে উঠল। ফোনের শব্দ শুনে চমক ভেঙে বাস্তবের মাটিতে ফিরে এলো নীল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখল কুনাল ফোন করছে। হ্যাঁ কুনাল, বল, কি খবর? ফোন তুলে সরাসরি প্রশ্ন করল নীল। কি ব্যাপারটা কি নীল? কোথায় তুই? তোকে আমি কতগুলো মেসেজ করেছি, তুই একটারও উত্তর দিসনি। ফোনের ওপার থেকে প্রায় চিৎকার করে বলে উঠল কুনাল। আরে ভাই, সরি সরি, আসলে ফোনটা আমি দেখিনি। কেন, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? তুই এত চেঁচামেচি করছিস কেন? নিজের নাকটা একটু চুলকে নিয়ে বলল নীল। কিছুই হয়নি, ওই দুটো বুড়ো তোর কথা বলছিল। ওরা দুজনেও তোকে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু না পেরে আমার ঘাড়ে কাজটা চাপিয়ে দিয়েছে। তোকে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পিং ইভেন্টে আসতে বলেছে। তুই এখন কোথায় আমাকে বল, আমি এখনই আসছি, তারপর একসাথে যাব। একটু শান্ত হয়ে বলল কুনাল। নীল একবার এদিক ওদিক তাকিয়ে সম্ভাব্য ল্যান্ডমার্কের নাম জানিয়ে দিল তাকে। প্রায় 2 ঘন্টা পর দুই বন্ধু মিলে পৌঁছে গেল ক্যাম্পিং ইভেন্টে। নবাব গুহ আর ভরত মৌলিক যদি কোনো সাধারণ মানুষ হতেন, তাহলে এই মুহূর্তে তারা বিশ্রামের প্রস্তুতি করতেন। কিন্তু নিজেদের বিদ্যায় তারা এতই পারদর্শী যে 1 হপ্তাহ বিশ্রাম না করলেও তাদের কোনো অসুবিধা হবে না। আপনারা হঠাৎ আমাদেরকে এখানে ডেকেছেন কেন? প্রশ্নটা করে টেবিল থেকে একটা আপেল তুলে নিয়ে আরাম করে সোফায় বসে পড়ল নীল। নীলের হাবভাব নবাব গুহের খুব একটা পছন্দ না হলেও এই সময় তিনি বকাঝকা করাটা উচিত বলে মনে করলেন না। একটা খুব সহজ কাজ আছে, আমি চাই কাজটা তোমরা করো। তা কি সেই সহজ কাজ? বেশ কয়েকবার চোখ পিটপিট করে বলল নীল। তারপর সে সম্পূর্ণ মনোনিবেশ করল আপেলের দিকে। কুণালও ঘটনা কোন দিকে এগোচ্ছে কিছু বুঝতে না পেরে চায়ের কাপ হাতে বসে রইল সোফাতেই। কোন সহজ কাজের কথা বলছেন নবাব গুহ? তবে কি সেই রহস্যময় পাহাড়ের দিকে রওনা হতে চলেছে নীল আর কুণাল? নীলের মনে যে আদ্রিতাকে নিয়ে আলাদা সংসারের ইচ্ছা, তা কি পূরণ হবে? আদ্রিতা কি নীলের মনের কথা বুঝতে পারবে? নিজের ভবিষ্যৎ জীবন কিভাবে সাজাবে নীল?